এ বাবা, লোকে কি বলবে? এই রোগটা কিন্তু একটা আন্তর্জাতিক রোগ। একটা ডেমো দিচ্ছি, শুনুন। हाँ क्यों नहीं डेमो देंगे। শ্বশুর বাড়িতে এসে কেরিয়ার আমি ছাড়তে বাধ্য হয়েছি, বা নিজের চাকরি ছেড়ে নিজের কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, আর পোশাক আশাক যদি অন্যায়কারী কোনো গুরুজন হন বা পাড়া প্রতিবেশী অনেকদিনের চেনা পরিচিত লোকের ভ্যালিডেশনের উপর আমাদের জীবন ডিপেন্ড করে, ডিফাইন্ড হচ্ছে সেলফ ওয়ার্থ, এই জিনিসটা পাল্টা প্রশ্ন করার ক্ষমতাই নেই তাদের। এ বাবা, লোকে কি বলবে? লোকে কি ভাববে? এই রোগটা কিন্তু একটা আন্তর্জাতিক রোগ। মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় গোটা পৃথিবীর মানুষই এই রোগে আক্রান্ত। এই লোকে কি বলবে এটা ভেবে ভেবে নিজের জীবনের অর্ধেকটা সময় এবং পরিশ্রম আমরা রীতিমতো উৎসর্গ করে দিই। আপনারাই ভেবে দেখুন, লোকে কি বলবে এটা মনে করে এটার পিছনে আপনাদের কতটা মানসিক স্ট্রেংথ, টাইম অ্যান্ড এফোর্ট আপনারা নষ্ট করেন, রীতিমতো কতটা ডিস্টারবেন্স আপনারা থাকেন। ঠিক যেমন একটা গোলক ধাঁধা, একটা ডেমো দিচ্ছি, শুনুন। हाँ क्यों नहीं डेमो देंगे। একটা নিজের কোনো ডিসিশন নেওয়ার আগে আপনি প্রথমে ভাবেন এই ডিসিশনটা নিলে লোকে কি কি বলতে বা ভাবতে পারে। এরপরে সেই ইন্ডিভিজুয়াল ভাবনা চিন্তা অনুযায়ী, মানে সব প্রবাবল লোকে কি ভাবতে পারে সেটা আপনি আগে ভেবে নিলেন। তারপর প্রতি একটা ভাবনার মতো করে আপনার ডিসিশনটাকে মডিফাই করলেন। মানে আপনার ডিসিশনটাকে সম্ভাব্য কত উপায় মডিফাই করে জাস্টিফাইড করা যায় লোকের সামনে, সেই জিনিসটা আপনি ভাবলেন। আচ্ছা, এরপরে যখন মডিফাই করা হয়ে গেল, এবার প্রেজেন্টেশনের পালা। এবার লোকের সামনে আপনি ওটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, কখন কোন কথার পরিপ্রেক্ষিতে বা কোন সিচুয়েশনে আপনার ডিসিশনটাকে জাস্টিফাই করতে আপনি বসবেন, কি কি কথা বা ওয়ার্ড ইউজ করবেন, কখন কোন কথার প্যাচে এই কথাটা ঢোকাবেন, সেই জিনিসগুলো কিন্তু আপনার ব্রেনের মধ্যে বারবার বারবার প্রি অকুপেশন হিসেবে চলতে থাকে। হয়ে গেল। এবার তো সমাজের মানে লোক যাকে বলছেন, এই লোক তো বিভিন্ন ধরনের হয়, এক এক লোক এক এক রকম ভাবে আপনাকে বলবে। তো সেই ডিফারেন্ট লোক যাকে আপনি অ্যাজিউম করেছেন লোক ভেবে, যাকে বা যাদেরকে, অবভিয়াসলি তো সেই লোক লোক অনুযায়ী তাদের কিরকম মেন্টালিটি, তারা এই কথায় যখন আপনি ডিসিশনটা তারা শুনবে তখন তাদের কি মনে হতে পারে, ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে সেই আপনার ওই ডিসিশনটাকে আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট করার কথা ভেবে রাখলেন। আচ্ছা, অমুক মিস্টার এ বললে আমি এটা বলবো, মিস বি বললে আমি ওটা বলবো, মিসেস সি বললে আমি ওটা বলবো, এটসেট্রা আর কি। আর এই যে এত কিছু ভাবার পর যখন আপনার মনে হলো না এত কিছু করতে পারবো না, আমি খুব কনফিউজ, আমার আর ভাল লাগছে না, তারপর আপনি কি করেন, সেই ডিসিশনটা থেকেই সরে আসেন। মানে নিজের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা থেকে সরে এসে সোশ্যালি প্রেফারেবল কোনো পন্থায় আপনি হাঁটেন, যেটা কখনোই আপনার আত্মাকে তৃপ্ত করে না, আপনাকে ভালো রাখে না। কি এই গোলক ধাঁধাটা অনেকটা ওই সুকুমার রায় রচিত হযবরল গল্পের ওই গেছো দাদাকে মনে আছে, সেই গেছো দাদাকে খোঁজার মতো হয়ে গেল না? এই যে পুরো একটা গোলক ধাঁধার মধ্যে দিয়ে আপনি গেলেন, কতটা আপনার টাইম অ্যান্ড এফোর্ট, মানে ওই মেন্টাল স্ট্রেংথ আপনার খরচ হলো, এটা তো বুঝতেই পারছেন। এবং এর নিট রেজাল্ট কি? আ বিগ জিরো। কারণ এই যে আপনি লোকের কথা ভেবে এত কিছু করলেন, মাথার মধ্যে সারাক্ষণ এই ভাবনা চিন্তাটা রাখলেন, তার জন্য আপনার অনেক ছোট ছোট কাজে আপনি ফোকাস করতে পারলেন না, অনেক ভুলভ্রান্তি আপনার দৈনন্দিন কাজে হয়ে গেল। হ্যাঁ, কিন্তু যেই লোকেদের জন্য এত এফর্ট দিলেন, আলটিমেটলি সেই লোকেদের মধ্যে কিছু অংশ বা কোনো কোনো লোক কিন্তু অবশ্যই আপনার কোনো ডিসিশনে খুশি হচ্ছে না বা হবেও না, কিছু একটা কটূক্তি বা কুমন্তব্য করবে, বা ইনিশিয়ালি আপনার ওই ডিসিশনের জন্য না করলেও কিছুদিন পরে কোনো আপনার অসাবধান পদক্ষেপ বা একটা মাত্র ভুলের কারণে আপনাকে কিন্তু টেনে নিচে নামিয়ে পায়ের পাপোশ করতে কিন্তু সেকেন্ডও সময় নেবে না। হ্যাঁ, আজকে যারা আপনাকে ভ্যালিডেট করছে, যাদের কথা ভেবে আপনি এত কিছু ভাবলেন, এত মেন্টাল এফোর্ট খরচ করলেন, তারাই কিন্তু আপনার একটা ভুল পদক্ষেপে আপনার সর্বনাশ করে দিতে
বেশি সময় নেবে না। না, মানছি আমরা সমাজবদ্ধ জীব, সমাজকে নিয়ে আমাদের চলতে হয়, মানে আমাদেরকে নিয়েই একটা গোষ্ঠী তৈরি হয়, সেই গোষ্ঠীর বৃহত্তর ফর্মই হচ্ছে সমাজ। আমরা সোশ্যাল অ্যানিমাল হলেও আমরা কিন্তু কম্পালসারিলি সবসময় গ্রুপে থাকতে বাধ্য নই। সোশ্যাল সাইকোলজি অনুযায়ী সোশ্যাল গ্রুপের একটা টেকনিক্যাল ডেফিনেশন রয়েছে। কিছু মানুষ একটা গোষ্ঠী তৈরি করে বা গ্রুপ তৈরি করে, সেই গোষ্ঠীর একটি কমন গোল থাকে। সেই সোশ্যাল গ্রুপে ইন্ডিভিজুয়াল আপনার ক্যারেক্টারিস্টিক গুলো যে ধরে রাখতে পারবেন না এমন কিন্তু কোনো মানে নেই। আপনার ছোট থেকে ছোট, বড় থেকে বড় জীবনের যে কোনো রকমের সিদ্ধান্ত বা যে কোনো রকমের ডিসিশন লোকের কথা ভেবে যে আপনি নেন, তার কিছু ডেমো দিয়ে চলুন। এই যেমন আমাদের আগের জেনারেশনে প্রায় শোনা যায় যে শ্বশুর বাড়িতে এসে বেশিরভাগই যারা পুত্রবধূ আছেন তারা বলে থাকেন যে আমার অমুকটা হলো না, তমুকটা হলো না, কেরিয়ার আমি ছাড়তে বাধ্য হয়েছি, নয় সন্তানের জন্য, নয় শ্বশুর বাড়ির চাপে, আমার গানটা হলো না, আমার নাচতে হবেই না। ও বাবা, নাচের আবার আলাদা আলাদা জনরা আছে, সেটা নিয়ে পরে কথা বলবো। আমি গানটা হলো না, স্পেশালি সংসারের সব কিছু সামলে লাস্টে নিজের টুকু ধরে রাখার চেষ্টা, এটাকে নিয়ে আবার গ্লোরিফাইও করে, সেটা আবার আরেকটা মেন্টালিটি অ্যাড করছে। যাই হোক, এটসেট্রা এটসেট্রা। মোট কথা, আপনার শ্বশুরবাড়ির লোক বা কারুর কোনো একটা কটূক্তির জন্য আপনি পুরো জীবনের হবি, প্যাশন সব ছেড়ে দিয়ে বসে থাকলেন। কি যে লোকে যাতে কিছু না বলতে পারে, লোকে যাতে এটা না বলতে পারে তুমি কেরিয়ার পার্সিউ করছো বলে তোমার সাংসারিক দায়িত্ব কম পড়ে যাচ্ছে, সংসারের সময় কম পড়ে যাচ্ছে, অ্যাজ ইফ আপনি যেন কন্ট্রাক্ট সাইন করে এসেছেন যে সংসারের সব দায়িত্ব শুধু আর শুধুমাত্র আপনাদেরই, মানে ওই পুত্রবধূটির। যদিও আজকের দিনে অনেকটাই অন্যরকম সিনারিও দেখা যাচ্ছে, সেটা আবার আরেক অ্যাডভার্স সিনারিওতে রূপান্তরিত হচ্ছে, সেইটা আরেকটা ভিডিও কথা বলবো আমি। এবার অন্য আরেকটা ডেমো দিই। যেমন ধরুন আপনি আপনার যেমন কেরিয়ার চয়েস, যে কোনো কেরিয়ার চয়েস আপনি খুব কনভেনশনাল ওয়েতে নিতে চাইছেন, যদিও আপনার টান কনভেনশনাল চয়েসে ভীষণ মন, আপনি আঁকতে ভালোবাসেন, ডিজাইনিং এ আপনি খুব ভালো, ডিজাইনিং মানে ডিজাইনিং এরও তো অনেক ক্লাসিফিকেশনস হয় যেগুলো আনকনভেনশনাল, সেই জিনিসগুলোতে আপনার খুব ন্যাক। কিন্তু ওই যে লোকে কি বলবে, লোকে কি বলবে, এই কোনো চাকরি নেই বাকরি নেই, কতদিন এই গান গেয়ে কি হবে, এই একে কি হবে, যত ভালো আঁকো, ও সাইড বাই সাইড হবে, আগে ইঞ্জিনিয়ারিংটা কর, বা আগে ডাক্তারিটা পড়, বা আগে WBCS এর জন্য প্রিপারেশন নে, সরকারি চাকরির পরীক্ষা দে, ওইটা তো টাকা আনবে না, বাকিগুলো তো সব মানে ওটা সাইড বাই সাইড, মানে সাইড লাইন। এই জিনিসটা কিন্তু এই মেন্টালিটি, ওই লোকের মেন্টালিটি, এইটা ভেবে আপনিও চলে গেলেন ইঞ্জিনিয়ারিং এ। হ্যাঁ, একজন স্ট্যান্ডার্ড আইকিউ সমৃদ্ধ মানুষ, তারা কিন্তু তার একাধিক জনরাতে ভালো ফল করতেই পারে, এমন নয় যে আমি আঁকা পছন্দ করি বলে আমি ইঞ্জিনিয়ারিং কোনোদিনই ভালো ফল করলাম না। আবার এটাও হতে পারে যে ইঞ্জিনিয়ারিং এ ভালো ফল করলাম না, এও হতে পারে, অনেক বরবাদও হয়। আবার অনেক এক্সাম্পলও আছে না, জোর করে ইঞ্জিনিয়ারিং এ এসেছে কিন্তু একটা মোটামুটি ভালো ফল করে চাকরি পেয়েও গেছে মোটামুটি, কিন্তু সে ভেতর থেকে হ্যাপি নয়। এবার লোকে বলে, দেখ ওই দেখ আমি বলেছিলাম ইঞ্জিনিয়ারিং এ পড়তে, ঠিক দেখ কত সুন্দর চাকরি পেলো, MBA করলো, কিন্তু সে তার মন মেরে দিল, সে কোনোদিনই আঁকাটাকে সেভাবে পার্সু করতে পারলো। হয়তো সেই আঁকাটা আঁকলে হয়তো অনেক বড়, অনেক আউটস্ট্যান্ডিং জায়গায় যেতে পারতো, ওখানে এনকারেজমেন্ট পেলে আরো বেশি ফ্লারিশ করতে পারতো। সেই দুনিয়াটা, সেই আকাশটাকে ক্লোজ করে দিল এই লোকে, বা আপনি নিজেই করে দিলেন ওই লোকে কি বলবে ভেবে। বা নিজের চাকরি ছেড়ে নিজের কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, বা নিজে কিছু করবেন ভাবছেন, ওই যে লোকে কি বলবে, আরে লোকে যদি বলে আরে চাকরি বার করে দিয়েছে হয়তো, দেখ গিয়ে এই বেকার, কিছু করার নেই, এই ব্যবসা করে কাটাচ্ছে। তো এই যে এইগুলো বলতে পারে, আচ্ছা যদি এইটা বলতে পারে, এইটা ভাবে, তাহলে আমি কিভাবে উত্তর দেব, বা কিভাবে আমাকে লোকের কাছে প্রেজেন্ট করলে ব্যাপারটা লোকে এই ভাবনাটা ভাবতে পারবে না, সেই ভেবে আপনার মানে সারা জীবন, মানে সারা মাথার মধ্যে সারাক্ষণ এই চলছে। এটা ভালো কথা। এবার কতগুলো ছোট 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 দৈনন্দিন সিদ্ধান্তের কথা বলি। যেমন ধরুন আপনার পোশাক আশাক, আপনার স্টাইলিং, আপনার সমস্ত কিছু, সেটাও কিন্তু লোক ডিসাইড করে। সেটা কিরকম,
ধরুন আপনার একটা বিশেষ ধরনের পোশাক পরার ইচ্ছা হচ্ছে, কিন্তু আপনি সেটা পরতে পারছেন না, কারণ ওই যে আপনি ভ্যালিডেশন এখনো পাননি লোকের কাছ থেকে যে এইটা পরলে আমাকে লোকে ভালো বলবে। আপনি কোথায় চলে গেলেন, অত কিছু ঝামেলা না করে, যে বললাম আপনি লাস্টে অত ঝামেলায় না গিয়ে নিজের নিজের ডিসিশনটাকে অল্টার করেন, মানে নিজের ডিসিশনটাকে ছেড়েই দেন। ছেড়ে দিয়ে কি করেন, সোশ্যালি প্রেফারেবল ডিসিশন নেন। মানে এমন একটা ড্রেস পরলেন যেই ড্রেসটা থেকে, যেই ড্রেসটা পরে আপনি অলরেডি লোকের ভ্যালিডেশন পেয়ে গেছেন, মানে বা তোকে খুব সুন্দর লাগছে তো এই ড্রেসটাই, ব্যাস এই ড্রেসটাই আপনি রিপিট করলেন, বা ওই প্যাটার্ন, এক্সাক্ট সেম ড্রেস না হলেও ওই এই সেম প্যাটার্নের ড্রেস আপনি রিপিট করে গেলেন, কারণ আপনাকে ওই ড্রেসটা পরে লোকে ভালো লাগছে সেটা বলেছেন। তার মানে আপনার নিজের পছন্দ মতো একটা ড্রেস, সেটা যাই হোক লোকের যেমনই লাগুক, বিভিন্ন লোকের রুচি বিভিন্ন রকম, আপনি আপনার পছন্দের একটা ড্রেস পরবেন, সেটা কারুর একটু কম ভালো লাগলো, কারুর একটু বেশি ভালো লাগলো, সেটা নিয়ে আপনার এতটা বদার্ড হওয়ার দরকার নেই। সেটাই হওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনি কি করলেন না, ওই যে ভ্যালিডেশনটা পেলেন, আপনার কাছে ভ্যালিডেশনটা এতটা ইম্পর্টেন্ট, আপনি ওই একই টাইপের একই প্যাটার্ন, দেখবেন একটা স্টাইলিং হয়ে যায় প্যাটার্ন, এরকম ধরনের স্টাইল করে ওরকম ধরনের স্টাইল করে ওই প্যাটার্নে ড্রেস পরতে লাগলেন, বা হেয়ার স্টাইল করলেন, বা কোনো একটা পার্টিকুলার কালার চয়েস আপনার তৈরি হলো যে এই কালারে তোমাকে একটু বেশি ব্রাইট লাগে, এই কালারে তোমার একটু রংটা চেপে যায়। তো এই যে ব্যাপারগুলো, এই লোকে কি বলবে, আপনার জীবনকে কি সুন্দর ডিজাইন করে আপনি দেখুন। যেই ডিজাইন বাই আদার পিপল আপনার লাইফটা আপনি নিজেই অ্যাকসেপ্ট করতে পারেন না, ভবিষ্যতে গিয়ে আপনার ইনসিকিউরিটি, লোয়ার সেলফ এস্টিম আর সেলফ কনফিডেন্সের হানি, এই জন্য কিন্তু সেই ওই লোকে কি বলবে রোগটা, যেটা কিনা আপনার রোগ, আপনার জন্য আপনিই দায়ী। যদি অন্যায়কারী কোনো গুরুজন হন বা পাড়া প্রতিবেশী অনেক দিনের চেনা পরিচিত, তাকে কিন্তু কোনো বাজে কথা বলা যাবে না, মানে কোনো চেঁচিয়ে কথা বলা যাবে না, আপনার আত্মপক্ষ সমর্থনে কোনো প্রোটেস্ট করা যাবে না, কারণ সে বয়সে বড়, মানে এক বছর আগে আপনার থেকে জন্মেছে বলেই সে গুরুজন। মানে এটারও আরেকটা ব্যাপার রয়েছে, বলতে গেলে অনেক লম্বা ভিডিও হবে, সেটা আলাদা কোনো সময় একদিন কথা বলা যাবে। তো গুরুজন বলে তার অন্যায়টা আমি তাকে বলবো না, এবং গুরুজন বলে সে বুঝতে পারছি তার এই অন্যায় হচ্ছে, তার প্রতি আমার শ্রদ্ধা আসছে না, তবু তাকে আমাকে ঢিপ ঢিপ করে প্রণামটুকু করতে হবে, কারণ সে গুরুজন। এবার তাহলে আপনাকে একটা রিয়েল লাইফ সিচুয়েশনে ফেলি চলুন। এই যে চারপাশে সবাই এত হেলদি লাইফস্টাইল অ্যাডাপ্ট করুন, এই হয়েছে, হেলদি খান, হেলদি থাকুন, মোটা হয়ে যাচ্ছেন, কমানি থেকে মোটা হয়ে গেলে আবার লোকে বলতে আসবে, আরে কি মোটা হয়ে গেছিস, ওজন কমা, আর খাস না, এইসব ধরনের কুমন্তব্য আপনাকে সবার সামনে করে লজ্জায় ফেলবে। আবার বেশি রোগা হয়ে গেল আপনাকে লজ্জায় ফেলবে, যে কি রোগা হয়ে গেছি, চোখ মুখ শুকিয়ে গেছে, এটসেট্রা। এবার যিনি ওবেস ছিলেন, তিনি যখন প্রসেসের মধ্যে আছেন, হেলদি লাইফস্টাইল লিড করছেন, তাকে সে প্রসেসটা তো বডি তৈরি করবে না, আপনার বডি তৈরি করবে প্রসেসটা। আপনি যদি ঠিক লাইফস্টাইল চুজ করেন, সেই বডি যখন সেই প্রসেসের মধ্যে দিয়ে আছে, তখন নানান উঁচু নিচু হয়, মানে রোলার কোস্টারের মধ্যে দিয়ে যায় তো বডি, প্রথম একটা নতুন জিনিস অ্যাডাপ্ট আপনি করছেন, তো তখনও দেখবেন লোকে এসে আপনাকে সমালোচনা করবে। মানে আপনি যদি ভাবেন লোকে কি বলবে, তাহলে জীবনেই কোনো পরিবর্তন, কোনো গ্রোথ আপনার লাইফে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। তো সেই রিয়েল লাইফ সিচুয়েশনটা একটু এক্সপ্লেন করি। ধরুন আপনি আপনার শরীরের জন্য আপনি শেষ বয়স অব্দি খুব হেলদি থাকতে চান, ফিট থাকতে চান, কারোর উপর ডিপেন্ড করতে চান না, তো আপনার সমস্ত মাসেল যেন ঠিক করে ক্রিয়া করে, এইসব চান, তো তাই জন্য আপনি একটা হেলদি লাইফস্টাইল অ্যাডাপ্ট করার চেষ্টা করছেন। মানে আপনি ধরুন সুন্দর সুস্থ খাচ্ছেন, সুষম আহার করছেন, রুটিন মেনে চলছেন, টাইম টু টাইম রাতের বেলা আর্লি শুতে যাচ্ছেন, মানে ওই আর্লি টু বেড আর্লি টু রাইজ আর কি। তো সমস্ত কিছু করছেন, তো ইতিমধ্যে আপনি একটা নিমন্ত্রণ পেলেন, তো নিমন্ত্রণ রক্ষা করাটাও কর্তব্য, নিমন্ত্রণ রক্ষার্থে আপনি গেলেন, এবং আপনার সঙ্গে একসাথে আরো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা গেল, এবং যাওয়ার পরে আপনি আপনার রুটিন অনুযায়ী কিছুটা তো অ্যাডজাস্ট অবশ্যই করলেন, কারণ হোস্ট যেই টাইমে ডিনার টাইম রেখেছেন সেই টাইমটা আপনি মেনেই খেলেন, এবং হোস্ট যেরকম ধরনের ডিনারের ব্যবস্থা রেখেছেন সে তার মধ্যে থেকেই আপনার রুটিনের সাথে মোটামুটি অ্যালাইন করে আপনি অ্যাডজাস্ট করে ব্যাপারটাকে ম্যানেজ করলেন। এবার পালা কিন্তু বাড়ি ফেরার।
আপনি ধরুন যেই সময় রাতে শুতে যান তার থেকে অলরেডি দেরি হয়ে গেছে, কিন্তু তারপরেও আপনি চাইছেন এখন যখন সব শেষ হয়ে গেছে আপনি বাড়ি ফিরবেন, কিন্তু আপনার যে সহজ যাত্রী ছিলেন, মানে যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারা এখনো কিন্তু বাড়ি ফিরতে নারাজ। তারা লেট নাইট পার্টি করবে, তারা গান বাজনা করবে, তারা হাসি মজা করবে, তারা, এটা তাদের চয়েস, তারা করবে। কিন্তু আপনি চাইছেন না এবার আপনার বাড়ি ফেরা প্রয়োজন, এবং আপনার সেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে একাংশও কিন্তু চাইছে তারা বাড়ি ফিরবেন, কিন্তু তারা শুধুমাত্র লোকে কি বলবে ভেবে তারা বাড়ি ফিরতে পারছেন না। কারণ ওই যে সবার সাথে এসেছে, সবার সাথে আবার না ফিরলে তো আবার একটু কেমন দেখায় না। ইতিমধ্যে আপনি কি করলেন, নিজের জন্য একটা স্ট্যান্ড পয়েন্ট খাড়া করলেন এবং আপনি ডিসাইড করলেন না আপনি এবার সবাইকে বলে বিদায় নেবেন। তো এই অবস্থায়, এই যে সিচুয়েশনটায় আপনাকে ফেললাম, এই সিচুয়েশনে আপনি কিন্তু অপরাধী হলেন। কার কাছে সবার আগে হবেন? ওই সেই একাংশ মানুষজনের কাছে যারা কিনা অ্যাকচুয়ালি ভেতর থেকে চাইছে ফিরতে, তাদেরও ঘুম পাচ্ছে, তাদেরও মনে হচ্ছে ফিরি, আর এনজয় করতে ইচ্ছা করছে না, কিন্তু বাকি আরো সবাই এনজয় করছে বলে তাদের কথা ভেবে বসে বসে নিজের জীবনের টাইম গুলো নষ্ট করছে। এবং আপনি স্ট্যান্ড যখন নিলেন, আপনি ডিসিশনটা নিলেন, তারাই আপনার দিকে আঙুল তুললো যে এটা কি করলে, সবার সাথে এসেছো, সবার সাথে যাচ্ছ না, সেটা খুব খারাপ দেখালো, লোকে কি ভাববে, লোকে বাজে ভাববে, এটসেট্রা এটসেট্রা। ঠিক কি করলে আপনার সব দিক বজায় থাকতো? ঠিক সেম সিচুয়েশনে যদি আপনি তাদেরই মতো বসে 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 গালে হাত দিয়ে ওয়েট করতেন, যারা কিনা পার্টি করছে বা যারা এনজয় করছে পার্টিটাতে লেট নাইট অবধি, তাদের জন্য অপেক্ষা করে যে তারা কখন ফিরবে, when there is option, তবু আপনি বসে বসে আপনি ওয়েট করলেন যে তারা কখন ফিরবে, একসঙ্গে যাব, না হলে ওরা কি ভাববে, ওরা কি মনে করবে, একদিন একটু বসে থাকতে পারলো না। তার জন্য আপনি আপনার কি কম্প্রোমাইজ করলেন? অলরেডি আপনি অ্যাডজাস্ট করে তাদের সম্মান রক্ষার্থে আপনি নেমন্ত্রণ রক্ষা করেছেন, তাদের মতো করে আপনি অ্যাডজাস্ট করে নিয়েছেন, নিজেরটাকেও রেখেছেন কিছু, ওদেরটাকেও রেখেছেন কিছু সম্মান দিয়ে। হ্যাঁ, এতদূর ঠিক ছিল, কিন্তু তাতে আপনি এই যে লেট নাইট হচ্ছে বা যাই হোক বসে থাকছেন, আপনার জীবনের সময়টা নষ্ট হচ্ছেই, এবং আপনি গিয়ে যে তাড়াতাড়ি ঘুমোতে পারলেন না, পরের দিন ঠিক মতো সময় মতো আপনার সময় মতো ভোরে উঠতে পারলেন না, আপনার আগামী পরবর্তী আরো কয়েকদিনের রুটিন কিন্তু ডিসরাপ্টেড হলো। মানে সেই দিন তার পরের দিন আপনার এক্সারসাইজ হবে না, সেই মতো করে আপনার সবকিছু হবে, এবার সেটাকে মেকআপ করতে আরো 2 দিন সময় লাগবে। কতগুলো ছোট ছোট জিনিস ভেবে দেখলে মনে হয় না যে খুবই ছোট ছোট জিনিস, একদিন একটুখানি লেট নাইট করলে কি হয়, একদিন একটুখানি জাঙ্ক ফুড খেয়ে নিলে কি হয়, চিট ডে, আজকাল নতুন ফ্যাশন হচ্ছে না চিট ডে, চিট মিল, যেটা সাস্টেনেবল নয়, যেটাকে চিট করতে হয়, তবে সেটা ডাইটই নয়। সেসব নিয়ে অবশ্য অন্যদিন আলোচনা করা যাবে। কিন্তু কেন এরকম অদ্ভুত অদ্ভুত আচরণ আমরা শুধুমাত্র লোকে কি বলবে সেই কথা ভেবে কেন করি? মানে এত এক্সট্রিম এক্সট্রিম জীবনের ডিসিশনও আমরা লোকের কথা ভেবে কেন নিই? ইভেন আমরা নিজের বিয়ের ডিসিশন, বাচ্চার ডিসিশন, সবই লোকের কথা ভেবে, লোকে কি বলবে সেসব ভাবনা চিন্তা করে তারপরে নিই। এমন একজনের সাথে সারা জীবন কাটিয়ে দিই যাকে কোনোদিন ভালোবাসতেও পারলাম না, যার সাথে কোনোদিন মনের মিলও হলো না, কি না ওই যে লোকে কি বলবে। তার প্রথম আর প্রধান কারণ হলো, যেই কারণটা থেকে বাকি কারণগুলো উৎপত্তি নেয়, প্রথম কারণ হচ্ছে সোশ্যাল ভ্যালিডেশন। এটার প্রতি আমাদের ভীষণ বেশি ক্রেভিং। সোশ্যাল ভ্যালিডেশন মানে লোকের ভ্যালিডেশনের উপর আমাদের জীবন ডিপেন্ড করে, ডিফাইন্ড হয়। মানে লোকে যদি ভালো বলবে তবেই আমি ভালো, আর যদি না বললো তাহলে সেখানে একটা কোয়েশ্চেন মার্ক, মানে আমি আমাকে ভালো বলছি কিনা বা আমি আমাকে কি বলছি সেটার কোনো মূল্য নেই। কারণ নিজের মূল্যায়নই আমরা করতে শিখি না, বা করার ক্ষমতাটা আমাদের তৈরি হয় না। দেখুন, লোকে ভালো বললে, প্রশংসা পেলে আর 5 জনের কাছ থেকে সবারই ভালো লাগে, কিন্তু যখন এই লোকের এই ভ্যালিডেশনটার উপর আমরা ডিপেন্ড করি তখনই হয়ে যায় গন্ডগোল। যেখানে বলি না, কোনো কিছু অতিরিক্ত ভালো নয়, কোনো কিছুর উপরে ডিপেন্ড করে যাওয়া ঠিক নয়, সেটা যাই হোক, সেটা তখন যত ভালোই জিনিস হোক সেটা মন্দ হয়ে যায়। যখন আমি লোকের ভ্যালিডেশন উপর ডিপেন্ড করে গেলাম, এবার লোক তো বিভিন্ন নানা মনের নানা মত, এবার সেই ভ্যালিডেশন উপর ডিপেন্ড করতে গিয়ে আমার জীবনটাই ছাড়খাড় হয়ে গেল, মানে আমার নিজের কোনো ওপিনিয়ন আমার প্রতি থাকলো না।
মানে ওই লোকের কথা অ্যাভয়েড করার জন্য খালি আমার জীবনটা কিভাবে ডিফাইন্ড হলো, লোকে যাতে এই কথাটা না বলে আমি এটা করলাম, লোকে যাতে ওই কথাটা না বলে আমি সেটা করলাম, লোকে যখন আরেকটা কথা বলে ওই ওই কথাটা বাদ দিতে আমি আরেকটা জিনিস করলাম। মানে আমি কি চাই, আমি কি ভাবছি, আমার কাছে কোনটা ঠিক ভুল সেই স্ট্যান্ড পয়েন্টটা আমার নেই, সুতরাং আমি ইন্ডিপেন্ডেন্টলি আমার জীবনটাকে লিড করতে পারি না। এবং এখান থেকেই জন্ম নেয় আরেকটা কারণ, সেটা হচ্ছে সেলফ ওয়ার্থ। মানুষের যাদের, যেই সব মানুষের সেলফ ওয়ার্থ কম, মানে নিজের কাছে নিজের মূল্য কম বা ভ্যালিউ কম, বা সেই মূল্যায়নের ক্ষমতাই তাদের নেই যে আমি কিরকম, আমি কে। আমাদের একটা ডেভেলপমেন্টাল ফেজের, ডেভেলপমেন্টাল সাইকোলজিতে যদি আমরা দেখি তাহলে দেখবো আমাদের ডেভেলপমেন্টাল ফেজের মধ্যে একটা, যখন আমরা টিনেজে থাকি বা শুরু হচ্ছে আমাদের, তখন শুরু হওয়ার আগে তখন আমাদের একটা ওই ওই পিরিয়ডটাতে একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে হু অ্যাম আই ফেজ। মানে আমি কে, সেলফ আইডেন্টিফিকেশন। এই সেলফ আইডেন্টিফিকেশনেই যখন গন্ডগোলটা হয়ে যায়, খুব টেকনিক্যালি বলছি, তখন কিন্তু অনেক গন্ডগোল এর সাথে সাথে ঘিরে ধরে। মানে আমি কে, আমি কিরকম, আমার কি কি ট্রেড, ভালো লাগা মন্দ লাগা, আমি কিরকম মানুষ। হ্যাঁ, এই যে বলে না নিজের কাছে নিজে চোখ পেলাবে কি করে, এই নিজেটাকে, নিজের হচ্ছে সেই সেলফটা, যে সেলফটা ওই মোরালিটি ডিফাইন করে। মানে নিজেকে নিজে আমরা নিজের কাছে অপরাধ বোধে কেন ভুগি, কারণ নিজের একটা সেলফের দ্যাট পার্ট বা সেই অংশটা রয়েছে, যেই অংশটা আমাদের রীতিমতো ছড়ি হাতে টিচ করে যে তুমি এটা ঠিক করেছো বা তুমি এটা ভুল করেছো। এই পার্টটা ইল ডেভেলপ বা কম ডেভেলপ থাকলে বা নাই থাকলে তখন সমস্যাটা হয়। কারণ আমাদের পুরো জীবনটাই লোকের কথায় চলছে, আমরা ডেভেলপই করিনি, আমাদের এই ডেভেলপমেন্টটাই হয়নি। এই যে মূল্যায়নটা না করতে পারার ফলে যে সেলফ ওয়ার্থ তৈরি হলো না, তার নিজের কাছে তার নিজের মূল্যায়ন কিছু রইলো না, মানে একটা রিপোর্ট কার্ড রইলো না, সুতরাং সে লোকে কিছু না বললে সে নিজেরটা নিজে বুঝতেই পারে না কি করবে। দেখবেন তারা সাধারণত আবার ইনডিসিসিভও হয়, তারা ডিসিশন নিতে পারে না কোনটা করলে ভালো হবে। তার মানে কি, যাদের সেলফ ওয়ার্থ রয়েছে তারা কোনোদিন কাউকে জিজ্ঞেসই করবে না কি করলে ভালো হয়? অবশ্যই করবে, কিন্তু এটার মধ্যে একটা ফারাক রয়েছে। তারা আর পাঁচজনের ওপিনিয়ন নেবে যাতে করে কোন রকমের কোনো কিছু যদি অ্যাডিশন অল্টারেশন করার থাকে সেটা যাতে মিস না হয়ে যায়, সেই জন্য তাদের ইন্টেনশনটা এটা থাকে। কিন্তু যারা কিনা লোকের ভ্যালিডেশনের উপর ডিপেন্ড করে, তারা লোকের ডিসিশন জানতে চাইবে নিজের টাকে ভ্যালিডেট করার জন্য, মানে আমি ঠিক ভাবছি কি ভুল ভাবছি এটা করার জন্য, কোনো কিছু নেওয়ার জন্য। মানে কেউ যদি বলে না তুমি যেটা ভাবছো ভুল, তাহলে অবশ্যই ভুল। মানে আমার নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই যে না না কেন ভুল বললে, এইগুলো তো ঠিক, এটার জবাব দাও, ওয়াই। এই জিনিসটা পাল্টা প্রশ্ন করার ক্ষমতাই নেই তাদের। তারা তাই জন্য বেশি সোশ্যালি ইন্ডালজ হয়ে যায়, তাদের মধ্যে সোশ্যালি ইন্ডালজমেন্ট খুব দেখা যায়। মানে নিজেকে সবার জন্য উৎসর্গ করে দিলাম। দেন ওই আমার আরেকটা ভিডিও ইউটিউবে আছে যে যারা দুঃখবাদী, এর মধ্যেও কিন্তু তাদের অনেকাংশে সেই পপুলেশনটা বিলং করে, যে লোকে কি বলবে পপুলেশনের, কিন্তু অনেকাংশে তারা দুঃখবাদী হয়ে থাকে না। নিজের ওয়ার্থটা ডিসাইড করা বা নিজের ওয়ার্থ সম্বন্ধে অ্যাওয়ারনেস, সচেতনতা, আমার মূল্য সম্বন্ধে আমার সচেতনতা, সেটা কিন্তু কোনো মতেই ওই সো কল্ড আপনাদের ইগো নয়। ইগো নিয়ে অন্য কোনো একদিন কথা বলবো, ইগোর টেকনিক্যাল ডেফিনেশনই কি সাইকোলজিতে, আর অ্যাকচুয়ালি রিয়েল লাইফে আমরা যাকে ইগো বলি সেটাই আসলে কি। এইখানে ইগো নয়, নিজের ভ্যালুটা জানাও উচিত, নিজের ভ্যালু অনুযায়ী কতটা কার সাথে কথা বলবো, কতটা কার সাথে মিশবো, কতটা কার জন্য অ্যাভেলেবল হব, সেটা কিন্তু ডিসাইড। এটাকে স্বার্থপরতা বলা হয় না, আত্মসম্মানবোধ বলা হয়। তাহলে একটু বোঝার সুবিধার জন্য একটু সামারাইজ করে দিই। তার মানে এই লোকে কি বলবে এটার কতগুলো অ্যাডভার্স, মানে বিপজ্জনক ঘটনা বা ইফেক্ট আপনাদের মধ্যে কি ঘটতে পারে বা আমাদের মধ্যে কি ঘটতে পারে। প্রথমেই হচ্ছে সেই ইনসেন ডিসিশন মেকিং, মানে মারাত্মক মারাত্মক লাইফের গুরুতর ডিসিশনস গুলো আমরা নিয়ে ফেলি লোকে কি ভাববে বলে, এবং সেটার জন্য আমার পারিপার্শ্বিক আরো অসুবিধার তৈরি হয়, ডিস্টারবেন্স তৈরি হয়। যেমন ধরুন ওভার থিঙ্কিং এর প্রবলেম, বেশি ভাবনা চিন্তা, যে গোলক ধাঁধা, ওটা তো প্রচন্ড বেশি ওভার থিঙ্কিং। সেটার জন্য আমরা কত ভাবলাম কি কি হতে পারে, কি কি হবে, যদি এটা যদি সেটা, কত প্রবাবিলিটি ভাবলাম এবং প্রবাবিলিটির সম্ভাব্য সমাধান আমাদের মধ্যে বার করলাম, কত ব্রেন স্টর্মিং হলো। তো এই ওভার থিঙ্কিং থেকে আসে কনফিউশন, দেন হোয়াট টু ডু, কি করব আমরা, এবং কনফিউজ মাইন্ড থেকে জন্ম নেয়
অ্যাংজাইটি, আমাদের সবসময় একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, না সবেতেই অ্যাংজাইটি হচ্ছে, কি করবে, আচ্ছা এটা করলে কি হবে, ওটা করলে। দেখবেন সবার একটা একটা কিছু কিছু মানুষ থাকে, একাংশ মানুষ তাদের সবসময় একটা কি হবে, এবার কি হবে, এই যে কি হবে, এটা কিন্তু ওই অ্যাংজাইটির ব্যাপারটা থেকেই চলে আসে। এবং অবভিয়াসলি সবকিছুই চেন ওয়াজ কানেক্টেড। আপনি যখন অ্যাংশাস হলেন, বেশি দিন ধরে অ্যাংশাস থাকলেন, আলটিমেটলি আপনি স্ট্রেস থাকলেন, ডিপ্রেস মুডে থাকলেন, আলটিমেটলি আপনি ড্রেন্ড, আপনার এনার্জি ড্রেন্ড হচ্ছে, আপনি কোনো কাজেই ফুললি ফোকাস করতে পারছেন না, ফুল এফর্ট দিতে পারছেন না, লাইফে গ্রো করতে পারছেন না, সবসময় ডিস্টার্ব থাকছে, সারাক্ষণ ডিস্ট্রাকশন চারদিকে, কারণ সবার কথা ভাবছেন, তো আপনি তো কোনো কিছু ছাড়তে পারছেন না। ছাড়তে শিখতে হবে। এই জিনিস, একটা জিনিস না ছাড়লে আরেকটা জিনিস অ্যাচিভ করা যায় না, এটা আমরা খুব ছোটবেলা থেকে মোরাল স্টোরিতে পড়েছি, মানে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু সঠিক ইমপ্লিমেন্ট করা কিন্তু আমাদের জীবনে দরকার। অন্য ভুল জায়গায় আমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করি। এর জন্য ফিজিক্যাল হেলথ ইম্প্যাক্ট তো রয়েছে, সারা জীবনের আমাদের হেলথ ইম্প্যাক্ট, আমাদের এই রোগ সেই রোগ, আমাদের হরমোনাল ইমব্যালেন্স, আমাদের সুগার রে, ওই রে, সেই রে, সবকিছু। হোল ইকোসিস্টেম ডিসরাপ্টেড। মানে হোল ইকোসিস্টেম মানে আগেই বলেছি আগের ভিডিওগুলোতে, ইকোসিস্টেম মানে কি, একটা মানুষের ইকোসিস্টেম তার সবার আগে তার ফ্যামিলি, তার সারাউন্ডিং, সবার আগে ফ্যামিলি এফেক্টেড হচ্ছে, দেন সেখান থেকে আরো আপনি যেখানে যাচ্ছেন, আপনার প্রফেশনাল লাইফ এটসেট্রা, আপনি যার সাথে মিশছেন সেটা এফেক্টেড হচ্ছে। মানে আপনি যদি খারাপ মুডে থাকেন, আপনি যদি স্ট্রেস থাকেন, তাহলে কি হচ্ছে, আপনার বাড়ির লোক সবার আগে ডিস্টার্ব হচ্ছে। আপনার যদি নেক্সট জেনারেশন থাকেন, তারা যদি শিশু বা ডেভেলপমেন্টাল ফেজে থাকে, আগেন আপনি যদি প্যারেন্ট হন, তাহলে তো আর কথাই নেই, সেই শিশুটিও স্ট্রেসড হয়েই ডেভেলপ হচ্ছে, মানে শিশুটিরও অ্যাংজাইটি হচ্ছে, শিশুটিও লোকে কি বলবে ভাবছে। হ্যাঁ, শিশুটি যদি আলাদা করে বড় হওয়ার পর তার কনসিয়াসলি সে স্রোতের প্রতিকূলে হেঁটে, না এটা হতে দেব না, এটা অন্যায় বা এটা ঠিক নয় বলে ঘুরে না দাঁড়ায়, তাহলে জেনারেশন আফটার জেনারেশন সেটা চলতে থাকবে, বইতে থাকবে। দেখুন, আপনার এই একটা ছোট চিন্তা, লোকে কি বলবে, সেটা অ্যাভয়েড করার জন্য আপনি নিজের কত বড় ক্ষতি করছেন। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শুধুমাত্র লোকে কি বলবে সেটা ভেবে নিজের কত বড় ক্ষতি করে চলেছেন প্রতিনিয়ত। আলটিমেটলি নিজের তো ক্ষতি বটেই, বাদ বাকি সবারই ক্ষতি। কারণ আপনি যদি নিজে ভালো না থাকেন, তাহলে কোনোদিনও কাউকে চাইলেও আপনি ভালো রাখতে পারবেন না। কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। না, আমার কথা অন্ধের মতো বিশ্বাস করতে হবে না। নিজের যাচাই করে দেখুন, যারা অ্যাটলিস্ট চারপাশে আপনি দেখছেন একটা পরিবর্তনের চেষ্টা করছেন, নিজের লাইফে একটা পজিটিভ পরিবর্তন আনতে চাইছে, গ্রো করার চেষ্টা করছে, স্ট্রাগল করছে, এই সমাজের এই প্যাটার্ন, এই বদ্ধ অচলায়তন প্যাটার্নটাকে যেখানে যেখানে পরিবর্তন করা প্রয়োজন বলে তারা মনে করছেন, নিজে সেখানের মধ্যে থেকেই ভালো থাকার চেষ্টা করেন, তাকে সহযোগিতা করুন, তাকে ক্রিটিসাইজ করবেন না। যিনি দেখছেন যে লোকে কি ভাববে সেটা না ভেবে নিজের চয়েসটার জন্য স্ট্যান্ড আউট করছে এবং তার জন্য আর কারোর কোনো ক্ষতি হচ্ছে না, সেটাকে সহযোগিতা করুন। লোকে কি ভাববে সেটা ভেবে তাকে ক্রিটিসাইজ করবেন না, তার প্রতি অ্যাডভার্স বিরূপ মনোভাব রেখে তার প্রতি বাজে ব্যবহার করবেন না। তাহলে কি হবে, যে পরিবর্তনটা করছে তার পথটা অলরেডি স্রোতের প্রতিকূলে, মানে বিপরীত মুখী স্রোতে হাঁটছে, যেটা খুবই কষ্টকর, সে তার আরোই সেটা জার্নিটা কষ্টকর হয়ে যাচ্ছে। বরং আপনিও চেষ্টা করুন নিজেকে এইভাবে ভালো রাখতে, একটু একটু করে চেষ্টা করুন যে নিজেকে প্রশ্ন করতে, এটা কিভাবে করা যায়, নিজেকে প্রশ্ন করুন যে আমি ডিসিশনটা নিচ্ছি, এতে কারুর ক্ষতি অ্যাপারেন্টলি হচ্ছে না তো, মানে কারুর এমনিতে কোনো ক্ষতি হচ্ছে না তো, দেন আপনি আপনার ভালোর জন্য ডিসিশনটা কেন নেবেন না। যদি এমন হয় যে আপনার ডিসিশনের জন্য কারুর ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ভেবে দেখবেন। কিন্তু যদি নয়, তাহলে কেন আপনি আপনার ভালোটা দেখবেন না? লোকে পছন্দ করে না বলে তাই? শ্রীরামকৃষ্ণর কথা তো মানবেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনিও কিন্তু তার খুব সরল সহজ একটা ভাষায় বলেছেন, যদি সব লোককে খুশির চেষ্টা করো, তাহলে কেউ খুশি হবে না।